ডিভোর্সি এক মেয়ে প্রেগনেন্ট, অথচ আজ দ্বিতীয় বিয়ে করছে তার স্বামী। হঠাৎ বাথরুমের দরজায় ধাক্কা পড়তে ভয়ে কেঁপে ওঠে অন্ত। হাতের মধ্যে থাকা কিটে দুটো দাগ জ্বলজ্বল করছে। এই দৃশ্যটা চোখে পড়তেই যেন পুরো পৃথিবীটা থেমে যায় তার কাছে। বুকের ভিতর ধক ধক শব্দ হয়, শ্বাস ভারী হয়ে আসে। এইসব দেখেই অন্ত গুমড়ে কেঁদে ওঠে। বাইরে শব্দ যাতে না যায়, নিজের মুখটা শক্ত করে চেপে ধরে। কি করবে বুঝতে পারে না। 2 দিন আগে ডিভোর্স পেপারে সই করেছে সে। তাড়াতাড়ি করে প্রেগন্যান্সি কিটটা শাড়ির আঁচলের মাঝে লুকিয়ে বাইরে আসে। বাইরে এসে চারপাশে তাকায়, দেখতে পায় তার স্বামী অবশ্যই এখন নেই, 2 দিন আগে ছিল। সে বরবেশে দাঁড়িয়ে আছে। এই রূপটা যেন তাকে ব্যঙ্গ করেছে। ভালো করে দেখে অন্তু, অজান্তেই বুকটা কেঁপে ওঠে। 8 বছর আগেও তার জন্য এই সাজ সেজেছিল আরবিদ, কিন্তু পার্থক্য তখন তার জন্য সেজেছিল আর এখন আরেকজনের জন্য। চোখের কোণে জল চিকচিক করে ওঠে, কিন্তু সে তা দেখার আগে মুছে ফেলে। নিজেকে শক্ত রাখার শেষ চেষ্টা মাত্র। এই নাও টাকা বলেই আরবিদ কিছু টাকা হাতে গুঁজে দেয়। অন্ত হুক উসকে তাকাতেই দেখে 5,000 টাকার নোট। হুক উসকে তাকাতেই আরবিদ নিজ থেকে বলে ওঠে, এত সুন্দর করে বাসর সাজিয়েছ তার জন্য। কোনো অনুভূতি নেই আরবিদের মাঝে। শীতল নির্লিপ্ত ভাব চলে যায়। ছল ছল চোখে টাকাগুলোর দিকে তাকিয়ে থাকে অন্তু। অপমান আর অজানা কষ্ট একসাথে ভিড় করে। বিকেলে শাশুড়ির জোরাজুরিতে তার বাসর ঘর সাজাতে হয়েছে, নয়তো তাকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিত। কিন্তু তার তো যাওয়ার জায়গা নেই, তাই হাজার কষ্ট হলেও নিজের হাতে স্বামীর দ্বিতীয় বাসরটা সাজিয়েছে। ভেবে গভীর এক দীর্ঘশ্বাস ফেলে টাকাগুলো মুঠো করে নিয়ে সেই ঘরের দিকে হাঁটা দেয়। রুমে ঢুকতেই দেখে ঘুমটা দিয়ে একটা মেয়ে বসে আছে, হয়তো অপেক্ষা করছে বরের জন্য। এই দৃশ্য দেখে অন্তর বুকটা হু হু করে ওঠে, কান্না চেপে রাখে কষ্টে। বুকের ভিতর হাজার কাটা বিঁধে আছে। রুমটা নিজ হাতে সাজিয়েছে একটু আগেই। নিজেকে সামলানোর জন্য সর্বশক্তি দিয়ে ঠোঁট কামড়ে ধরে। এই রুম 2 দিন আগেও তার ছিল, অথচ একটু পর অন্যের দখলে চলে যাবে। সেইবারের মতো সব দেখে নিজের কাপড়ের লাগেজটা নিয়ে নিচে চলে যেতে যাবে, ঠিক তখনই একটা প্রশ্ন ভেসে আসে পিছন থেকে, তুমি অন্তু? হ্যাঁ, অন্তু পিছন না ফিরে জবাব দেয়। তবে মেয়েটা আবারও প্রশ্ন করে বসে, তুমি এখনো যাওনি কেন? ডিভোর্স তো হয়ে গেছে, তাও কেন নির্লজ্জের মতো পড়ে আছো? মেয়েটার কথাগুলো বিষের মতো বিঁধে যায় অন্তুর মনে। চোখে অপমানের আগুন জ্বলে ওঠে, দাঁত মুখ খিঁচে বলে ওঠে, সেটা তোমার স্বামীর কাছ থেকে জিজ্ঞেস করো। কথাগুলো বলার সময় অন্তুর গলা কাঁপছিল, কি চোখে ছিল তীব্র অভিমান। বলেই 1 মিনিট না দাঁড়িয়ে চলে আসে। তার পিছনে রয়ে যায় আলো ঝলমলে ঘর আর ভাঙা একটা জীবন। সকালে ভোরের আলো জানালা দিয়ে ঢুকছে, কিন্তু অন্তুর জীবনে কোনো আলো নেই। অন্তু কিচেনে রান্না করছে সবার জন্য, কারণ এই বাড়িতে থাকতে হলে এই কাজ তাকে করতেই হবে। চুলার আগুনের তাপে তার চোখ জ্বলছে, শরীর দুর্বল লাগছে, কিন্তু কিছুই করার নেই। রান্না শেষ করে এক একটা করে ড্রয়িং রুমে আনতে গেলে সিঁড়ির দিকে চোখ যেতেই অজান্তেই চোখ জলে ভিজে যায়। দৃশ্যটা দেখে অন্তর বুকটা মোচড় দিয়ে ওঠে। মিরুহের সতীন চুল বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ছে। তার হাত ধরে আছে আরবিদ। চুল ভেজা দেখে অন্তর বসতে বাকি থাকে না কিছু।
অবাক চোখে মিরুফের দিকে তাকিয়ে থাকে সে। ওখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। ডাইনিং টেবিল থেকে শাশুড়ি ধমক দিয়ে কথাটা বলতেই অন্তু হুঁশে ফিরে আসে। চোখের পানি মুছে খাবারগুলো নিয়ে হাঁটা দেয়। এক এক করে সব খাবার এনে রাখে অন্তু। সবাই খাচ্ছে আর সে দাঁড়িয়ে আছে কার কি লাগবে সেই অপেক্ষায়। হঠাৎ মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে, চারপাশ ঝাপসা লাগতে শুরু করে। রান্না করার সময় ভীষণ কষ্ট হয়েছে তার, কারণ দুইটা পদ ছিল মাছের। যা রান্না করতে তার ভীষণ কষ্ট হয়েছে, কারণ গন্ধ তার সহ্য হচ্ছিল না। নাক মুখ বেঁধে রান্না করেছে, তবুও চারবার বমি করেছে, কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না। তার কষ্টটা কেউ দেখেনি, বোঝেনি। দাঁড়িয়ে আছো কেন? দেখছো না মাংস শেষ? যাও নিয়ে এসো। শাশুড়ির কথায় অন্তু হুঁশে আসে, তবে হাঁটার মতো শক্তিও যেন নেই তার শরীরে। মাংসের বাটিটা নিয়ে যেতে গেলেই আবার মাথা চক্কর দেয়। পড়ে যেতে যেতে আরবিদের চেয়ার ধরে নিজেকে সামলায়। নাটক না করে কাজ করো। সবসময় কাজ না করার বাহানা। ভুলে যেও না সে এখন অন্য কারো স্বামী, তাই তার উপর ভরসা করে বেঁচে থাকা ভুলে যাও। শাশুড়ির এমন ঝাঁঝালো কথায় অন্তুর মুখ অপমানে থমথমে হয়ে যায়। চোখ নামিয়ে নেয়, ঠোঁট শক্ত করে চেপে ধরে। নিজেকে শক্ত করে ধরে আবার দাঁড়ায়, তবে সে জানে না আর কতক্ষণ নিজেকে সামলাতে পারবে। তার ভিতরে যে নতুন একটা প্রাণ বেড়ে উঠেছে, সেই কথাটা এখনো কেউ জানে না। শুধু সে আর তার নিঃশব্দ কান্না। সবার সব অপমান সহ্য করে কিন্তু নিজেকে সামলে কিচেনে আসে। চারপাশে গরমে হঠাৎ করে গা গুলিয়ে ওঠে, বুকের ভিতর কেমন অস্বস্তি জমে। বমি চলে আসে, তাড়াতাড়ি করে ওয়াশরুমে গিয়ে বমি করে দেয়। বেশ অনেকক্ষণ বমি করার পর ধীরে ধীরে শরীরটা একটু শান্ত হয়, চোখে পানি চলে আসে, পেটটা মোচড় দিচ্ছে মাঝে মাঝে। আস্তে করে হাতটা পেটের উপর রেখে একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লান্ত ভাঙা নিঃশ্বাসে হাত মুখ ধুয়ে আবার কিচেনে আসে। মুখে কোনো ভঙ্গি নেই, নিজের দায়িত্বের কথা মনে করে মাংস নিয়ে আবার বেরিয়ে যায়। ড্রয়িং টেবিলে এসে শাশুড়ির কথা কানে যেতেই চোখ পেতে জল চলে আসে। অপমানের কাঁটা যেন বুকের ভিতর ভিজে যায়। এতক্ষণ লাগে আসতে, নাকি সেখানে লুকিয়ে নিজে খাওয়া শুরু করেছ? বলেই শাশুড়ি নিজেই মাংসের বাটিটা নিয়ে নেয়। কথাগুলো ছুরির মতো বিঁধে যায় অন্তুর বুকে। অপমানে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে অন্তু, মাথা নিচু, চোখে জমে থাকা অশ্রু। কেউ তাকে পাত্তা না দিয়ে খাওয়া শুরু করে। অন্তু সবার ব্যবহারে অবাক না হলেও আরবির দেখে ভীষণ অবাক হয়। যে মানুষটা একদিন তার পাশে দাঁড়িয়েছিল, আজ সেই নির্লিপ্ত দাঁড়িয়ে থাকার শক্তিটুকু যেন ফুরিয়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরে সবাই খাওয়া শেষ করে সবকিছু সেভাবেই ফেলে রেখে দেয়। আরবিদের মা ঠান্ডাবেলায় অর্ডার দেয় সব পরিষ্কার করে রাখতে। অসহায় চোখে সব দেখে অন্তু একে একে সব নিয়ে কিচেনে যায়। দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে সব পরিষ্কার করে। হাত চলে কিন্তু মন নেই, শুধু একরাশ শূন্যতা বুকের মাঝে। খিদের ছুটে নিজে দুইটা শুকনো রুটি খেয়ে নেয়, কারণ কিছু পেটে গেলেই আবার বমি আসছে। তাই এই শুকনো রুটি সেটাও গিলতে কষ্ট হয়। ভালো করেই বুঝতে পারছে ডাক্তার দেখাতে হবে, আর একটা চাকরির দরকার, কিন্তু পড়ালেখা শেষ না করে তো চাকরি হবে না। অনার্স দ্বিতীয় বর্ষ থেকে ছিটকে গেছে, আজ বুঝতে পারছে পড়ালেখার মূল্য কতটা। খাওয়া দাওয়া শেষ করে নিজের থাকার জায়গায় আসে। নিচে এক কোণায় ছোট্ট একটা রুম, যেখানে আগে কাজের মেয়েটা থাকতো, আজ সেখানে সে থাকে। রুমটার দিকে তাকিয়ে বুক
হু হু করে ওঠে। 2 দিনের ব্যবধানে কি থেকে কি হয়ে গেল। লাগেজটা খুলে কাপড় বের করে। শরীরটা কেমন জ্বালা করছে। ভাবলো একটু গোসল করবে, তাই কাপড় নিয়ে যাবে। ঠিক তখনই দেখে শাশুড়ি এসে দাঁড়িয়ে, তার হাতে কাপড়, চোখে কঠোরতা, মুখে কোনো মায়া নেই। অন্তু, হুম, এই নাও, ধুয়ে দাও। আর নতুন বউয়ের কিছু কাপড় আছে, সেগুলো ধুয়ে দিবে বলেই এক ঝুড়ি কাপড় অন্তুর দিকে ছুঁড়ে মেরে চলে যায়। অন্তু কাপড়গুলোর দিকে অসহায় চোখে তাকিয়ে থাকে। নিজের প্রতি নিজেরই করুণা হয়। নিজের অবস্থান দেখে নিজেরই হাসি পায়, একটা তিক্ত ভাঙা হাসি। অবশ্য তার জীবন কখনোই সহজ ছিল না। তার মা এই বাড়িতে কাজ করত, পর্যায়ক্রমে সে নিজেও করছে। তারপর আরবিদের সাথে সম্পর্ক করে বিয়ে, ভাবছিল একটু সুখ পাবে, কিন্তু না, এখন বুঝছে সে ভুল করেছে। সব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে। নিজের কাপড়গুলো এক পাশে রেখে আরবিদের মায়ের দেওয়া কাপড় নিয়ে চলে যায় ধোয়ার জন্য। কাপড় ধোয়া শেষ করে অন্তু ক্লান্ত শরীর নিয়ে এখন আরবির রুমে এসে কাপড় ধুতে। হাত দুটো কুঁচকে গেছে, আঙুলে জ্বালা করছে, তবুও থামার উপায় নেই। নীরব সতীন দেখে কিছু বলে না, তবে অন্তুর খটকা লাগে। মেয়েটা মুচকি মুচকি হাসছে, সেই হাসিতে কেমন যেন তাচ্ছিল্য, কেমন এক অদ্ভুত জয় ভাব। অন্তু চোরা চোখে একবার তাকিয়ে দ্রুত ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে এসে কাপড়গুলো দেখে বুকটা ধক করে ওঠে। এই কাপড়গুলো তো গত রাতেই তারা পরেছিল। ভাবতেই অন্তুর শরীর কেঁপে ওঠে, যেন ভিতরটা ছিঁড়ে যাচ্ছে। তাড়াতাড়ি পিছিয়ে যায়, কাপড়গুলো থেকে দূরে সরে দাঁড়ায়। তারপর তড়িঘড়ি করে ওয়াশরুম থেকে বেরিয়ে নীরবের দিকে তাকিয়ে কাপা গলায় বলে, এসব কি? আমি এই কাপড় ধুবো না। কেন? ঠান্ডা আর নির্লিপ্ত কণ্ঠ, যেন কিছুই হয়নি। অন্ত কোনো উত্তর দিতে পারে না, গলা শুকিয়ে যায়। কিভাবে বলবে, কি বলবে? শব্দগুলো গলায় আটকে যায়। নীরব এবার বিরক্ত হয়ে চোখ পাকিয়ে বলে, ভুলে যেও না, এখন এই বাড়িতে কাজের মেয়ে হিসেবে আছো। যদি অবাধ্য হও তাহলে ধাক্কা দিয়ে বের করে দেব। যাও, কাপড় ধোও, না হলে শাশুড়ি মাকে ডাকছি। বলে সত্যি ডাকতে যায়। অন্তু তাড়াতাড়ি ভেঙে পড়া গলায় বলে ওঠে, না না, আমি ধুচ্ছি। মাথা নিচু করে আবার ওয়াশরুমে ঢুকে পড়ে, চোখে টলমল পানি, কিন্তু কান্না বের হয় না, শুধু বুকের ভিতর জমে থাকে। ছলছল চোখে কাপড়গুলো ধুতে থাকে। প্রতিটা কাপড় যেন তার আত্মসম্মানকে আরো একটু একটু করে মুছে দিচ্ছে। মনে মনে সিদ্ধান্ত নেয়, আর নয়, খুব শীঘ্রই সে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এখানে তার সন্তান ভালো থাকবে না, সে চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। ভাবে বিকেলেই চাকরির খোঁজে বের হবে। এখন কেউ তাকে থামাতে পারবে না, কারণ এখানে কারো আর কোনো অধিকার নেই। নিজের ভিতরে ভাঙা সাহসটাকে জোড়া লাগিয়ে শক্ত হতে চায় অন্তু। ঠিক তখনই হঠাৎ পেটে তীব্র ব্যথা অনুভব করে। মুহূর্তে শরীর কেঁপে ওঠে, তাড়াতাড়ি করে তলপেটে হাত দেয়। বুকের ভিতর হঠাৎ এক অজানা ভয় জেগে ওঠে। লোকটার এইভাবে কাছে আসা অন্তু সহ্য করতে না পেরে হঠাৎ চিৎকার করে ওঠে। গলা স্বরটাও ভয়ে কাঁপছিল। পরপর আবারও গলা ফাটিয়ে চিৎকার দেয়। তবে তার এইসবে আতঙ্ক ভরা চিৎকারে আশেপাশে কেউ এগিয়ে আসে না, কারণ রুমটা সাউন্ডপ্রুফ, তাই ভিতরের শব্দ বাইরে যায় না, যা অন্তুর অজানা। তাই অসহায় চিৎকারে নির্জন ঘরটা ভয়ঙ্কর হয়ে ওঠে। কাউকে আসতে না দেখে ধস্তাধস্তি শুরু করে। ধস্তাধস্তির এক পর্যায়ে অন্তু ফ্লোরে পড়ে যায়। ঠান্ডা মার্বেলের মেঝেতে শরীরটা লেগে উঠতেই যেন
পুরো শরীর অবশ হয়ে যায়। কষ্ট করে সোজা হয়ে দাঁড়িয়ে তাকাতেই দেখে লোকটা আবারও তার দিকে এগিয়ে আসছে। চোখে বিকৃত লালসা ছটফট করতে করতে অন্তু ফ্লোরে গড়াগড়ি খায়। ভয়ে তার শ্বাস দ্রুত হয়ে আসে, বুকটা ওঠানামা করছে। লোকটাকে সামনে দেখে দ্রুত পিছাতে থাকে। সে যত পিছায় লোকটা তত কাছে চলে আসে। একটা ভয়ানক দুঃস্বপ্ন যেন ধীরে ধীরে বাস্তব হয়ে উঠছে। পিছাতে পিছাতে এক সময় অন্তু দেওয়ালেই আটকে যায়। আর কোনো পথ নেই। লোকটা একদম কাছে এসে শরীরে হাত দিতে গেলে ভয় আর লজ্জায় অন্তু চোখ বন্ধ করে ফেলে। তার চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে পানি। থাম! একটা জোরালো শব্দ হয়। শব্দ এতটাই জোরে হয় যে অন্তুর শরীর কেঁপে ওঠে। তবুও ভয়ে সে চোখ খুলতে পারে না। কিছুক্ষণ কেটে যায় এভাবে, কিন্তু শরীর কোনো নোংরা স্পর্শ অনুভব না করায় ধীরে ধীরে চোখ খুলে তাকায়। দেখে লোকটা ফ্লোরে পড়ে আছে, পেট চেপে ধরে ছটফট করছে। সামনে তাকিয়ে দেখে আরেকজন লোক দাঁড়িয়ে আছে, পরনে সুট বুট, চোখে কঠোর রাগের ছাপ। তার উপস্থিতিতেই যেন পুরো ঘরের পরিবেশ বদলে গেছে। লোকটাও ভয় পেয়ে আছে। লোকটা একবার অন্তর দিকে তাকায়, তারপর পড়ে থাকা লোকটা কলার ধরে টেনে তোলে। মেয়েদের কাজ দেওয়ার বাহানায় এইসব করিস, তাই না? লোকটার গলায় দমচাপা রাগ। কলার ধরে থাকা লোকটার মুখে আরেকটা খুশি মারে। লোকটা আবার ফ্লোরে লুটিয়ে পড়ে। দ্বিতীয় লোকটা কাঁপা গলায় বলে, এমন কিছু হচ্ছিল না, আমি শুধুমাত্র ইন্টারভিউ নিচ্ছিলাম। মিথ্যে, একদম না। তোকে ইন্টারভিউ নিতে বলেছি, মেয়ে নিয়ে খেলতে বলিনি। ভাগ্য ভালো আজ অফিসে ঠিক সময় এসেছি। লোকটার তীক্ষ্ণ কথার অপরজন চুপ হয়ে যায়। লোকটা অন্তুর দিকে একবার তাকিয়ে তার একজন সহকর্মীকে বলে, একে ম্যানেজারের পদ থেকে সরাও, আর এমন অবস্থা করে দাও যেন কোথাও গিয়ে চাকরি না পেয়ে শেষ পর্যন্ত ভিক্ষা করে খেতে হয়। লাথি মেরে বের করে অফিস থেকে এই মুহূর্ত। অর্ডার শুনে সেখানে থাকা একজন লোক তাকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায়। এতক্ষণ অন্তু নিজের বুক ঢেকে হাত দিয়ে দাঁড়িয়েছিল, শরীরটা এখনো কাঁপছে। তা দেখে লোকটা ফ্লোর থেকে তার ওড়নাটা তুলে এনে তার হাতে দেয়। অন্তু কৃতজ্ঞতায় ভরা চোখে ওড়নাটা নিয়ে পরে নেয়। কাঁপা গলায় বলে, অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য আজ আমি এই জানোয়ারের হাত থেকে বেঁচে গেলাম। লোকটা শান্ত গলায় বলে, ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমার দায়িত্ব। আমার ম্যানেজার আমার আড়ালে এমন কাজ করছে আমি জানতাম না। এটা আমার জন্য লজ্জার বিষয়। তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু চোখে সত্যিই অনুশোচনা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। যে মানুষটা তাকে বাঁচালো সেই আবার ক্ষমা চাইছে। তাড়াতাড়ি বলে ওঠে, আপনি কেন ক্ষমা চাইছেন? এখানে তো আপনার কোনো দোষ নেই। তবুও অফিসটা তো আমার, তাই সমান দোষী আমি। প্লিজ ক্ষমা করে দিও। আচ্ছা ঠিক আছে, বারবার বলে আমাকে লজ্জা দিবেন না প্লিজ। অন্তুর কথায় লোকটা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। অন্তু এখনো পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি। তার চোখ এদিক ওদিক ঘুরছে, মনটা অস্থির। সব কিছু যেন এখনো অবিশ্বাস্য লাগছে। লোকটা নরম গলায় বলে, আমি ঋষি খান, এই কোম্পানির ওনার। তোমার নাম কি? আর কাগজপত্রগুলো একটু দেখতে পারি? ঋষি আশ্বাস মিশানো কথাগুলো শুনে অন্তু ধীরে ধীরে স্বাভাবিক করে তোলে। অন্তু একটা গভীর শ্বাস নিয়ে বলে, অন্তু নাও আমার। আগে পিছে কিছু নেই, অন্তু ইসলাম। ওহ ভালো, তোমার কাগজপত্রগুলো দেখতে পারি? ঋষির কথায় অন্তু টেবিলের কাছে গিয়ে নিজের ফাইলটা নিয়ে এসে তার হাতে দেয়। ঋষি ফাইল দেখতে দেখতে বলে, বসো।
অন্তু এইবার নিশ্চিন্তে বসে পড়ে। আগের মতো কোনো অস্বস্তি লাগছে না, কারণ লোকটা একবারও খারাপ দৃষ্টিতে তার দিকে তাকায়নি, বরং তার চোখে ছিল সম্মান। অনেকক্ষণ ফাইল দেখে ঋষি মুচকি এসে বলে, গ্রেট, তুমি তো অনেক ব্রিলিয়ান্ট। এত ভালো স্কোর সত্যি প্রশংসনীয়। তোমার জব কনফার্ম, কাল থেকে জয়েন করো। অন্তু অবাক হয়ে তাকিয়ে থাকে, বিস্ময়ে চোখ বড় বড় হয়ে যায়। আমার কোনো সমস্যা জিজ্ঞেস করবেন না? আমি কেন চাকরি করতে চাই? ঋষি হালকা হেসে বলে, এটা তোমার পার্সোনাল ব্যাপার। তুমি কেন চাকরি খুঁজছো সেটা আমার জানার দরকার নেই। আমরা তোমার সার্টিফিকেট আর আচরণ দেখব। আর এতক্ষণে বুঝে গেছি তুমি কতটা নম্র মেয়ে। তাই আর কিছু লাগবে না। কাল সকালে 10টা থেকে জয়েন করবে। ঋষির কথায় অন্তর চোখে আনন্দের জল চলে আসে। সে দ্রুত চোখ ফিরিয়ে সেটা মুছে ফেলে। টেবিল থেকে ফাইলটা নিয়ে বলে, অনেক অনেক ধন্যবাদ। কাল থেকেই জয়েন করব। ওকে, আমি তাহলে যাই। অবশ্যই। অনুমতি পেয়ে অন্তু ধীরে ধীরে অফিস থেকে বেরিয়ে আসে। আসার সময় তার বুক ভরা ছিল ভয় আর দুশ্চিন্তায়, কিন্তু এখন মনে হচ্ছে সব ঠিক হয়ে গেছে, চাকরি হয়ে গেছে। মনে মনে বলতে তার চোখে স্বস্তির ছায়া নামে, মানে তার সেই জাহান্নামে আর থাকতে হবে না। অন্তু মোবাইলটা বের করে সময় দেখে 4টা 25। একটু পর নাস্তা বানানোর সময় হবে। ভাবতে ভাবতে দেখে বাড়ি থেকে কল আসছে। স্ক্রিনে মা নামটা জ্বলজ্বল করছে। অন্তর চোখের দৃষ্টি মুহূর্তেই বদলে যায়, ঠোঁট শক্ত হয়ে আসে। সে ইচ্ছে করেই কলটা ধরে না। কল লিস্টে গিয়ে মা নামটা মুছে দেয়। মোবাইলটা সাইলেন্ট করে ব্যাগে ঢুকিয়ে রাখে। অনেকক্ষণ ধরে অন্তর রাস্তায় দাঁড়িয়ে থাকে গাড়ির জন্য, কিন্তু আজ যেন কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। শরীরটাও কেমন অদ্ভুত লাগছে। আগে বাসায় না গিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। অন্ত নিজের পেটে হাত রেখে ভাবে, বাচ্চার জন্য হলেও যেতে হবে। অন্ত দাঁড়িয়ে থাকে, কিন্তু কোনো গাড়ি নেই। ঠিক তখনই পিছন থেকে একটা পরিচিত স্বর ভেসে আসে। ধীরে ধীরে পিছন ফিরে তাকায়, এখানে দাঁড়িয়ে আছো কেন? অন্তর পরিচিত কণ্ঠ পেয়ে পিছনে ফিরে তাকায়। সামনে দাঁড়িয়ে আছে ঋষি, তার বস। হালকা অবাক হয়ে যায় সে। ঋষির সামনে এসে দাঁড়াতেই অন্তু একটু গুছিয়ে নিয়ে তড়িঘড়ি জবাব দেয়, গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। অদ্ভুতভাবে আজকে একটা গাড়িও আসছে না। অন্তর কথায় ঋষির ঠোঁট বাঁকিয়ে হালকা হাসে। আজকে মনে হয় না গাড়ি আসবে। আমি বাড়ি যাচ্ছি, তুমি চাইলে আমি লিফট দিতে পারি। না না, সমস্যা নেই, আমি যেতে পারবো। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন অবস্থা তেমন ভালো না, চলো আমি লিফট দিই। আচ্ছা, কোনোভাবে কি তুমি আমাকে ভয় পাচ্ছ? কথাটা বলে ঋষি মুখ ফুলিয়ে তাকায়। অন্ত তাড়াতাড়ি করে বলে, আরে আরে, এমন কিছু না। আপনি যদি খারাপ হতেন তাহলে কি আর আমাকে ওই নোংরা লোকটার থেকে বাঁচাতেন? তার মানে বিশ্বাস করছো? ওঠো গাড়িতে, আমি লিফট দিচ্ছি। তুমি আমার অফিসের একজন কর্মচারী, তাই অফিসের বস হিসেবে একটা দায়িত্ব আছে। বলেই গাড়ির দরজা খুলে দেয় ঋষি। অন্ত কি করবে বুঝতে না পেরে আশেপাশে একবার তাকায়, তারপর চুপচাপ গাড়িতে উঠে যায়। ঋষি মুচকি হেসে নিজেও গাড়িতে উঠে স্টার্ট দেয়। লোকেশনটা বলো, কোথায় বাড়ি? আমাকে রায়পুরের মোড়ে নামিয়ে দিলেই হবে। অন্তর কথা ঋষি আর কিছু বলল না, তার কথা মতো গাড়ি চালাতে থাকে। প্রায় 20 মিনিট গাড়ি চালিয়ে ঋষি অন্তুর দেওয়া ঠিকানায় এসে পৌঁছায়। চারপাশে তাকিয়ে অবাক হয়, এটা একটা ডাক্তারদের চেম্বার। অবাক হয়ে ভ্রু কুঁচকে প্রশ্ন করে, এটা তো ডাক্তারদের চেম্বার, তুমি কি অসুস্থ? এখানে কেন এসেছো?
বিপরীত অন্তু নিজেও মুখ কুঁচকে তাকায়। নিজের ব্যাপারে এমন উদ্বেগ তার ভালো লাগে না। তার এমন দৃষ্টি দেখে ঋষি নিজেকে সামলে আবার বলে, আসলে তুমি তো বলেছিলে বাড়ি যাবে, কিন্তু এটা তো চেম্বার, তাই জিজ্ঞেস করলাম। এটা আমার বাড়ির ঠিকানা না, আসলে একটু কাজ ছিল একজন ডাক্তারের সাথে, তাই এসেছি। আর আপনাকে ধন্যবাদ আমাকে নামিয়ে দেওয়ার জন্য। প্রেগন্যান্সির ব্যাপারটা সম্পূর্ণ এড়িয়ে গিয়ে অন্তু কথাটা বলে দ্রুত ভিতরে চলে যায়। ঋষি কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থাকে, তারপর গাড়িটা সাইডে পার করে। কেন যেন মেয়েটাকে তার স্বাভাবিক মনে হয় না। মনে হয় অন্যদের থেকে এই মেয়ে আলাদা, আর কিছু একটা চলছে এই মেয়ের জীবনে যা তার বিরুদ্ধে। তাই তো বারবার কৌতূহল লাগছে। নিজের এই ভাবনার নিজেই অবাক হয়ে যায় সে। কিন্তু সবচেয়ে বেশি অবাক করেছে এই মেয়েটা 15 মিনিট পর রোগীর সংখ্যা বেশি না থাকায় খুব দ্রুত অন্তুর কাজ শেষ হয়। তবে ডাক্তার পরিষ্কার বলে দিয়েছে তার শরীর দুর্বল, বিশ্রাম নিতে হবে, ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, সাথে কিছু ওষুধ লিখে দিয়েছে। চেম্বার থেকে বের হয়ে সেখানকার দোকান থেকে ওষুধগুলো নিয়ে নেয় অন্তু। 5 সেকেন্ড দাঁড়াতেই একটা ট্যাক্সি এসে যায়। এত দ্রুত ট্যাক্সি দেখে একটু অবাক হয়, কিন্তু কিছু না বলে উঠে বসে। দূর থেকে সব দেখছিল ঋষি। ট্যাক্সিটা সে আগেই ঠিক করে রেখেছিল, কারণ আবার লিফট দিতে বললে হয়তো অন্তু অস্বস্তি বোধ করত। সে চায় না অন্য কোনো ভাবনা অন্তুর মনে আসুক। সে বুঝতে পারে অন্তু নিশ্চয়ই অসুস্থ, না হলে ডাক্তার দেখাতে আসতো না। ট্যাক্সিটা গলি থেকে বের হয়ে যেতেই ঋষি চিপা চাপা থেকে চেম্বারের সামনে দাঁড়ায়। ঋষিও গাড়ি থেকে নেমে নিজেও চেম্বারের দিকে যায় কোনো এক অজানা কারণে। 5টা বিকেল, অন্তু সবেমাত্র ঘরে ঢুকেছে। হঠাৎ করেই আবিদের মা কোথা থেকে এসে কিছু বুঝে ওঠার আগেই চুলের মুঠি ধরে ফেলে। কোন নাগরের সাথে দেখা করতে গেছিস? আমার সব কাজ ফেলে আমার কলটা পর্যন্ত রিসিভ করতে পারছিলে না, তো স্বামী তালাক দিতে না দিতেই নতুন নাগর বিয়ে খুঁজতে শুরু করলি? শরীরে এত জ্বালা তো 2 দিন যেতে দিলি না? কথাগুলো বিষের মতো ছুঁড়ে দেয় অন্তুর প্রাণে। অন্তু কিছু কিছু বুঝে ওঠার আগে সাথে থাপ্পড় মারে অন্তুর গালে। অন্তু অবাক হয়ে তাকিয়ে থাকে। এমন সব অপবাদ দিচ্ছে যা সে করেনি। চোখে পানি এসে যায়। কিছু বলতে যাবে তখনই আবার থামিয়ে দেয়। তোর কোনো নাটক আমি শুনতে চাই না। আজ করেছিস আর যেন না দেখি, নয়তো চুলের মুঠি ধরে বের করে দেব আমার বাড়ি থেকে। এমন বান্দে মেয়ের জন্য আমার বাড়ি না। এখন যা, আমার বৌমার জন্য নাস্তা তৈরি কর। সেই কখন থেকে খিদে মেয়েটা ছটফট করছে। নিজের মতো কথাগুলো বলে। অন্তুকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায় মহিলা। অন্তু চোখ বন্ধ করে সব হজম করে সব কথা নিজেকে বোঝায়, আর বেশি দিন না অন্তু, তোর সন্তানের জন্য হলেও এই একটু নরক যন্ত্রণা সহ্য কর। মনে মনে বলে। আস্তে করে পেটে হাত রাখে অন্তু। পেট যতই ধরো সেখানে কিছু আসবে না। নাটক বাদ দিয়ে নাস্তা বানাও। টেবিলে পা তুলে বসে অর্ডার দেয় নীরব। তার কথায় অন্তু মন খারাপ করে না, বরং হালকা মুচকি হাসে, আবার পেটে হাত বুলায়। আর কেউ না জানুক, সে তো জানে তার ভিতরে একটা ছোট্ট প্রাণের অস্তিত্ব আছে। এই ভাবনাটা তাকে একটু শক্তি দেয়। ধীরে ধীরে কিচেনে চলে যায়। কিচেনে নাস্তা বানাচ্ছে অন্তু। এক নজরের এক এক রকম আবদার। গরমে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। শরীর ক্লান্ত, মাথা ঘুরছে।
ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। ডাক্তার নিষেধ করেছে ভারী কাজ না করতে, কিন্তু এখানে বাড়ির সব কাজই তাকে করতে হচ্ছে। ঘামে শরীর ভিজে গেছে। অদ্ভুতভাবে ফ্যানটাও চলছে না। কি হয়েছে বুঝতে পারে না। দূর থেকে আরবি এর মা আর তার বউ অন্তুর এই অবস্থা দেখে হাসছে। তারা বাইরে থেকে নাস্তা এনে খেয়েছে, কিন্তু অন্তর সামান্য সুখও তাদের সহ্য হয় না। নাস্তা ঠিক সময় না দেয় অজুহাতে ফ্যানের তার কেটে দিয়েছে, আর এখন ইচ্ছা করে একের পর এক নাস্তার অর্ডার দিচ্ছে। সেগুলোর কিছুই অন্তর ঠিক মতো জানে না। এখানে কি হচ্ছে? হঠাৎ আরবিদের কণ্ঠ শুনে দুজনই পিছনে ফিরে তাকায়। আরবিদ খেয়াল করছে তারা কিচেনের দিকে তাকিয়ে হাসছে। গলা টেনে নিলেও দেখে অন্তু কাজ করছে, গরমে ঘেমে একাকার। তবুও তার ক্ষোভ নেই। অবাক হয় নাস্তা বানাতে দেখে, কারণ একটু আগে সে বাইরে থেকে খাবার এনে দিয়েছে, আর তা খেয়েছে তারা। সেই দিক থেকে চোখ সরিয়ে নীরবের দিকে তাকায়। নীরব ভয় পায় একটু, ভয়ে শাশুড়ির দিকে তাকায়। তুই না বাইরে গেলি, আবার আসলি কেন? কিছু ফেলে গেলি? কৃত্রিম স্বাভাবিকতা নিয়ে কথাটা বলে শর্মী বেগম, কিন্তু চোখের ভিতর লুকানো অস্থিরতা স্পষ্ট। আরবিদ বুঝতে পারে মা কথা এড়াতে চাচ্ছে। ছোট করে শ্বাস ফেলে বলে, মোবাইল ফেলে গেছি। তোমরা এখানে কি করছো? আরবিদের সন্দেহ মিশ্রিত শান্তস্বর, যেন সব বুঝেও না বোঝার ভান করছে। শর্মী বেগম নীরবের দিকে তাকিয়ে বলে, কি করছি না, কিছু করছি না। নীরব, যাও মোবাইলটা এনে দাও। শর্মী বেগম চতুরতার সাথে নীরবকে পাঠিয়ে দেয়, সাথে নিজেও সেখান থেকে সরে আসে। মা চলে যেতেই আরবিদ গলা টেনে কিচেনের দিকে তাকায়। ধীর পায়ে হেঁটে এগিয়ে যায়, কিন্তু ভিতরে থাকা অন্তুকে দেখে অজানা অস্বস্তি, যেন প্রতিটা পা ভারী হয়ে যাচ্ছে। পায়ের কদম যেন মেপে ফেলছে। এদিক ওদিক তাকিয়ে অস্বস্তির সাথে বলে, কি করছো এইসব? পিছন থেকে অতি প্রিয় মানুষটার কণ্ঠ শুনে থমকে যায় অন্তু। হাতের প্লেটটা পড়তে পড়তে বেঁচে যায়। বুকের ভিতর থুকফুক শব্দ যেন বাইরে পর্যন্ত শোনা যাচ্ছে না। পিছন ফিরে মানুষটাকে দেখার সাহস হয় না, তাই সেইভাবেই তাদের জবাব দেয়, নাস্তা বানাচ্ছি, হয়ে গেছে সাহেব, আপনারা টেবিলে বসুন, আমি দিচ্ছি। অন্তর মুখে সাহেব শুনে বিস্ময়ে তাকায় আরবিদ, চোখের ভিতর অবিশ্বাস স্পষ্ট। এক সময় কত ঝগড়া হয়েছে এই নামটা নিয়ে। তাদের সম্পর্কের আগে থেকে মালিক হিসেবে তাকে অন্তু সাহেব বলতো। সম্পর্কের পর তা হারিয়ে যায়। বিয়ের পর এই ডাকটা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। তার এই নাম কখনো পছন্দ ছিল না। আজ এত বছর পর আবার সেই ডাক শুনে নিজের ভিতরটা যেন হঠাৎ শূন্য হয়ে যায়। তুমি আমাকে সাহেব বলছো কেন? কাজের মেয়েরা তো বাড়ির মালিককে তাই বলে। নিশ্চুপ ছোট করে উত্তর দিয়ে অন্তু আবারও কাজে লেগে পড়ে। মাথার নিচু, চোখে কোনো দৃষ্টি নেই, শুধু দায়িত্ব পালন করা এক মানুষ, যেন সত্যি এই বাড়ির কাজের মেয়ে। পিছন থেকে আরবির এইসব শুনে পাথর হয়ে যায়। বুকের ভিতর কোথাও একটা তীব্র ব্যথা খোঁচা মারে। নিজেকে সামলে অনেক কষ্টে বলে ওঠে, আমরা সবাই নাস্তা করেছি বাইরে থেকে। তুমি এসব কার জন্য রান্না করছো? আরবিদের কথায় অন্তর হাত থেমে যায় মুহূর্তে। তড়িঘড়ি পিছনে ফিরে তাকায়। চোখে মুখে অপ্রকাশিত কষ্ট জমে ওঠে। তাহলে তাকে তারা মিথ্যে কেন বলল? কিন্তু ততক্ষণে নীরব চলে আসে। হঠাৎ পিছন থেকে নীরবের ডাকে আরবিদ নিজের ব্যথা আড়াল করে মুচকে হেসে তাকায়। এই নাও মোবাইল। আরবিদ নিশ্চুপে মোবাইলটা নিয়ে একবার অন্তকে চোরা চোখে তাকায়। সেই দৃষ্টি হাজারো না বলা কথা। অতঃপর নীরবকে কপালে দীর্ঘ এক চুমু দেয়। সঙ্গে সঙ্গে নত মেনে যায় অন্তু।
তার গলা যেন আটকে আসে, চোখে গেঁথে রাখে ফ্লোরে। সামনে ঘটে যাওয়া দৃশ্য তার হৃদয় ক্ষত-বিক্ষত করে দিচ্ছে। মনে পড়ে যায় আগের স্মৃতিগুলো, অফিস থেকে আসলে কিংবা গেলে এভাবেই কপালে এক চুমু দিত আরবি। কিন্তু আজ সবকিছু যেন অন্য কারো অধিকার হয়ে গেছে। আমি যাচ্ছি, নিজের খেয়াল রেখো। নীরবের গালটা টেনে দিয়ে আরবিদ চলে যায়। পিছনে হাসি মুখে তাকিয়ে থাকে নীরব। আরবিদ দৃষ্টির সীমানার বাইরে যেতেই হাসিটা ধূপ করে নিভে যায়। ক্রুদ্ধ পায়ে হেঁটে যায় কিচেনে। অন্তু ক্ষিপ করে না, সে মাথা নিচু করে নিজেকে ব্যস্ত রাখে, যেন কিছুই দেখেনি, কিছুই অনুভব করেনি। সেই সুযোগে নীরব গরম খুন্তি তুলে নিয়ে অন্তুর নরম পিঠের উপর চাপিয়ে দেয়। মুহূর্তে কিচেনের নিস্তব্ধতা কিচেনে পরিণত হয় তীব্র যন্ত্রণা চিৎকার। আহ! গগৎ বিদারী চিৎকার দিয়ে অন্তি পিছনে ফিরতে দেখে নীরব হাতে খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে হিংস্র রাগ, ঠোঁটে বাঁকা হাসি। অন্তর মনে হয় পিঠের মাংস যেন গলে যাচ্ছে, অসহ্য রকমের জ্বলছে। আগুনের মতো সেই যন্ত্রণা শরীর ছাড়িয়ে মনে গিয়ে লাগছে। নিজেকে সামলাতে না পেরে ফুঁপিয়ে কেঁদে ওঠে। কাঁদার আগে ভাবা উচিত ছিল কার সাথে কথা বলছিস। সাহস কি করে হলো সামান্য কাজের মেয়ে হয়ে আমার স্বামীর সাথে কথা বলে নিজের রূপে আবারও পাগল করতে চাচ্ছিস নাকি? বলেই এক ধাক্কা মারে অন্তকে। অন্ত ঠাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়, কিন্তু প্রতিবাদ করতে পারে না। নীরবের বীজ জড়ানো প্রতিটা শব্দ যেন ছুরির ফলার মতো বিঁধে যায় অন্তের মনে। অন্ত নির্বিকার তাকিয়ে কেঁদে যায়। কথায় আছে, জোর তার, ক্ষমতা তার, তার কিছু নেই চেয়ে দেখা ছাড়া। পিঠের অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে ছুটে নিজের রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। ওয়াশরুমে ঢুকেই শরীরের প্রত্যেকটা আবরণ খুলে ফেলে অন্তু। পানি ছেড়ে শাওয়ারের নিচে দাঁড়ায়। ঠান্ডা পানি পিঠে পড়তেই সামান্য স্বস্তি লাগে, কিন্তু সেই স্বস্তি যেন ক্ষণস্থায়ী। পানির নিচ থেকে সরলেই মনে হয় আবার আগুন জ্বলে উঠছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে পানির নিচে, কিন্তু বাচ্চার কথা মনে পড়তেই আর থাকতে পারে না। চোখ বন্ধ করে যন্ত্রণা সহ্য করে বাইরে আসে, কাপড় বদলে নেয়। রুম থেকে এসে সারা রুমে একটা মলম খুঁজতে, কিন্তু পায় না। শরীরে কামিজ না জড়িয়ে শুধুমাত্র একটা ওড়না জড়িয়ে আছে। কাপড়টা স্পষ্ট করলে কেমন ছেদ করে উঠছে, যা অন্তু কোনোভাবেই সহ্য করতে পারছে না। চারিপাশ খুঁজে কাঙ্ক্ষিত জিনিস না পেয়ে হাল ছেড়ে বেডে বসে পড়ে অন্তু। ফ্যানটা ছেড়ে দেয় যত জোরে পারে। গরমে আর জ্বালায় দম বন্ধ হয়ে আসছে। পাশ থেকে মোবাইলটা হাতে নেয়, ডায়াল লিস্ট থেকে আর্য নামের সেভ করা নাম্বারে কল দেয়। হ্যালো আর্য। আর্য মাত্র মোবাইল রিসিভ করে কানে ধরছে। অন্তুর নিরাশ স্বর শুনে ছটফট করে ওঠে। অন্তু, জান আমার, ঠিক আছিস তুই? গলায় এমন লাগছে। ওপাশ থেকে নিজের প্রতি এমন আকুলতা দেখে অন্তু ফুঁপিয়ে কেঁদে ওঠে। ছোটবেলা থেকেই তার অভ্যাস, কেউ ভালো করে কথা বললে তার ব্যথা যেন দ্বিগুণ বেড়ে যায়। এখনো তার ব্যতিক্রম না। নিজের আপন মানুষ থেকে প্রত্যাশিত ভালোবাসা পেয়ে বুকের ভিতর জমে থাকা কষ্ট ভেঙে বেরিয়ে আসতে চায়। ওপাশে রমণী টেনশনে হ্যালো হ্যালো করে যায়। কিন্তু সব শুনছে, কিন্তু মুখ ফুটে শব্দ বের হয় না। গলায় যেন শক্ত কিছু আটকে আছে। কিন্তু জান কি হয়েছে? মেরেছে আবার? হুম। কে মেরেছে? আরবিদ? হু নীরব বলেই চুপ হয়ে যায় অন্তু। বোনের মতো প্রাণপ্রিয় বান্ধবীর কষ্টে আর্য শব্দ করে কেঁদে ওঠে। সেই কান্নার শব্দ শুনে অন্তুর বুক ভরে যায়। এত শূন্যতার মাঝেও যেন সে আকাশ সমান কিছু পেয়ে গেছে। তাই তো লাজ লজ্জা ভুলে
বলে ফেলে, আমার জন্য একটা পোড়ার মলম আনতে পারবি? ঘরে তো ওষুধ নেই। বলি চুপ হয়ে যায় অন্তু। আরজু অধৈর্য হয়ে যায় পোড়ার কথা শুনে। 2 দিন আগে আরবিদ মেরেছিল তাও থাপ্পড়, খেয়েছিল আজও হয়তো তাই। তোর সাথে আমার কথা আছে, এখানে আয় মলম নিয়ে। আমি এখানে থাকবো না আরজু, তুই আয়। বলেই কল কেটে দেয় অন্তু। বেডের পাশের মোবাইলটা রেখে হাঁটু গেড়ে কাঁদতে থাকে। এমন জীবন তো সে চায়নি কখনোই না। ভেবেছিল একটা বাসা ঠিক করে চলে যাবে, কিন্তু না, সে কালকে সকালে চলে যাবে। দরকার হলে কিছুদিন আরজুর বাসায় থাকবে, সেখান থেকে বাসা ঠিক করবে। এখানে থাকলে তার সন্তান কিংবা সে কেউ কোনোভাবেই ভালো থাকবে না। যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে হবে। ভাবতে ভাবতে ফুঁপিয়ে কাঁদে অন্তু। চোখ বেয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে। অন্তু শরীরে শুধুমাত্র একটা ওড়না জড়িয়ে আছে। জ্বালা একটু কমেছে, তবে এখনো দগদগে ব্যথা যেন আগুনের মতো ছড়িয়ে আছে পিঠ জুড়ে। বুক চিরে বারবার দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে, যেন প্রতিটা নিঃশ্বাসে জমে থাকা কষ্টটা একটু করে বের হয়ে যেতে চাইছে। এই নবাবজাদি, দরজা খোল, রান্না কি তোর মা এসে করে দেবে? খুল দরজা। উচ্চস্বরে কথাগুলো বলে দরজায় ধাক্কা দেয় শর্মী বেগম। শাশুড়ির কথা শুনে অন্তু অসহায় চোখে একবার আয়নায় নিজেকে দেখে। এলোমেলো চুল, লাল হয়ে ওঠা চোখ, আর পিঠের দগদগে দাগ, সব মিলিয়ে নিজেকে নিজেরই অপরিচিত লাগে। ওড়নাটা ভালো করে জড়িয়ে ধীরে দরজা খুলতেই হড়মড় করে ভিতরে ঢুকে পড়ে শর্মী বেগম। রুমে ঢুকে অন্তুকে ওড়না জড়িয়ে থাকতে দেখে শর্মী বেগম ঠোঁট বাঁকিয়ে বিরক্ত চোখে বলে, এমন অর্ধনগ্ন হয়ে আসিস কেন? কাপড় পরো আর রান্না বসা। নাকি নতুন নাটক শুরু করেছিস? কথাগুলো যেন বিষের মতো বিঁধে যায় অন্তর বুকে। রাগে অপমানে শরীর কাঁপে অন্তর। আস্তে ধীরে সাবধানে ওড়নাটা পিঠের দিক থেকে সরিয়ে দেয়। হ্যাঁ, দেখুন নাটক করছি। এইসব তো নাটক, তাই না? আপনার আদরের বৌমা কি করেছে দেখুন। এসব কি আপনার কাছে নাটকই মনে হয়? কথা বলতে বলতে গলা ভেঙে যায় অন্তুর। চোখ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। পিঠের মাঝখানে খুন্তির দগদগে দাগ দেখে এক মুহূর্ত থমকে যায় শর্মী বেগম। বুঝে ফেলা এটা মিরুহের কাজ, কিন্তু তবুও তার চোখে কোনো মমতা জাগে না, বরং ঠান্ডা নির্দয় গলায় বলে, নিশ্চয়ই কিছু ভুল করেছ, তাই এমন করেছে। এসব একটু আধটু করলে কিছু হয় না। চুপচাপ গিয়ে রান্না বসাও, নয়তো এখনই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। কথাগুলো বলে কোনো উত্তর শোনার অপেক্ষা না করে বেরিয়ে যায় সে। দরজার দিকে তাকিয়ে ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকে অন্তু। বুকের ভিতরটা ফাঁকা হয়ে যায়। ধীরে মোবাইলটা হাতে নিয়ে বারবার কল করে আরজুকে, কিন্তু প্রতিবারই বন্ধ। অন্তু বুঝতে পারে না কি হয়েছে। তার মন বারবার বলে কিছু একটা বিপদ হয়েছে, নইলে আরজু এমন কখনো করতো না। আকাশ কুসুম ভাবতে ভাবতে কষ্টে করে একটা ঢিলে ঢালা জামা পরে নেয়। পিঠে কাপড় লাগতে তীব্র জ্বালা করে ওঠে, তবুও দাঁত চেপে সহ্য করে। বাইরের একবার উঁকি দিয়ে দেখে কেউ নেই। নিঃশব্দে পা ফেলে কিচেনের দিকে এগিয়ে যায়। কিচেনে এসে ওড়না দিয়ে শক্ত করে মুখ বেঁধে ফেলে, যেন রান্নার গন্ধে বমি না আসে। অসহায় চোখে ফ্যানটার দিকে তাকায়। গরমে দম বন্ধ হয়ে আসছে। ফ্রিজ থেকে মাছ মাংস বের করে পানিতে ভিজিয়ে রাখে। তারপর ধীরে ধীরে সবজি কাটতে শুরু করে। গরমে ঘাম ঝরছে, সেই ঘাম পিঠের ক্ষতের সাথে লেগে জামা সেঁটে যাচ্ছে, তাতে ব্যথা যেন কয়েকগুণ বেড়ে যাচ্ছে। দাঁত চেপে ঠোঁট কামড়ে সব সহ্য করছে অন্তু। ব্যথায় গুনগুন করে কাঁদতে কাঁদতে
নিজেকে বোঝায়। আর একটা রাত অন্তু, শুধু আর একটা রাত, তারপর আর এইসব সহ্য করতে হবে না। এই আশাতেই নিজেকে শক্ত করে রাখে সে অন্তু। মীরব ঠান্ডা পানি খাওয়ার জন্য কিচেনে আসে। এসে অন্তুকে মুখে কাপড় বেঁধে রান্না করতে দেখে উচকে তাকায়। মুখ বেঁধে রান্না করছো কেন? পিছন থেকে কণ্ঠটা শুনেই অন্তুর শরীর কেঁপে ওঠে রাগে। তবুও সে চুপ থাকে, নিজের কাজে ব্যস্ত থাকার ভান করে, যেন এইখানে সে ছাড়া কেউ নেই। জবাব দিচ্ছ না কেন? বোবা হয়ে গেছো? হ্যাঁ, বোবা হয়ে গেছি, শান্ত কিন্তু ধারালো গলায় বলে অন্তু। হাতের কাজ থামায় না। অন্তুর এই ঝাঁঝালো উত্তর সহ্য হয় না নীরবে। তেরে এসে বলে, এমন বোবাই হয়ে থেকো, যদি মুখে আবার বলে ফোটে আবার সংসারে, তাহলে চুলের মুঠি ধরে বের করে দেব। কথাগুলো ফুলে ফ্রিজ থেকে পানি নিয়ে খেতে থাকে সে। অপমানের পরেও অন্তু কাঁদে না, বরং হালকা একটা তিক্ত হাসি ফোটে ঠোঁটে। মনে মনে বলে, তুমি কি বের করে দেবে? আমি নিজেই চলে যাব। কিন্তু মুখে কিছু বলে না। নীরব আবার চোখ ঘুরিয়ে মাছ মাংস ভিজানো দেখে। তারপর অন্তুর মুখের বাঁধা ওড়নার দিকে তাকায়। কিছু না বলে বেরিয়ে যেতে গেলে অন্তু হঠাৎ বলে ওঠে, বোবা না হয় থেকে গেলাম, মুখে কিছু না হয় বললাম না, কিন্তু এই দীর্ঘ শ্বাসটা কিভাবে নেবে? নীরব থামে, কটমট করে তাকায়। অভিশাপ দিচ্ছ? দিতে হয় না, পড়ে যায়। কথাগুলো বলে অন্তু বেসিন মাছ মাংস তুলে নেয়। নীরব ঠোঁট ঝাঁকিয়ে তাচ্ছিল্য হেসে বলে, শকুনের দোয়ায় গরু মরে না, বলেই বেরিয়ে যায়। অন্তু তার চলে যাওয়ার প্রতিটা পা গুনে, যেন মনে মনে কোনো হিসাব করছে। রাত ৮টা, সব রান্না শেষ করে অন্তু রুমে আসে। পেটে অসহ্য যন্ত্রণা, ফ্যান ফুল স্পিডে চালায়। ইচ্ছে করে ফ্রিজ থেকে বরফ এনে পিঠে দেয়, কিন্তু আঘাত পিঠে হয়, তার হাত যাবে না সেখানে। অনেকক্ষণ বসে থেকেও জ্বালা কমে না। শেষে কাপড় নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠতেই একটা পরিচিত কণ্ঠ শুনতে পায়, অন্তু আসবো। একসময় যার কণ্ঠ শুনে আনন্দে আত্মহারা হয়ে যেত, আর সেই কণ্ঠ শুনে বুক কেঁপে ওঠে অন্তুর। বেড থেকে দ্রুত ওড়না জড়িয়ে বলে, আসুন। অনুমতি পেতেই আরবিত রুমে ঢুকে যায়। তীক্ষ্ণ চোখে অন্তুর দেখে তাকিয়ে যা অন্তু সহ্য হয় না, অস্বস্তি লাগে। আরবি এক দৃষ্টিতে দেখছে অন্তুকে। আগে রুমে কখনোই অন্তু ওড়না জড়ায়নি, অথচ আজ তাকে থেকে কি তাড়াহুড়ার সাথে ওড়নার শরীরে জড়ালো, যেন সে অপরিচিত অজানা অচেনা এক পুরুষ। একই বোধহয় বলে সময়ের পরিবর্তন। এমন ভাবে তাকাবেন না সাহেব, অস্বস্তি হয়। আপনার স্ত্রী দেখলে আপনাকে কিছু বলতে না পারলেও রেগে আমার গায়ে হাত তুলবে। লাস্ট কথাগুলো থমথমে কণ্ঠে বলে অন্তু। ফ্লোরে তাকিয়ে থাকে, আরবির দৃষ্টি সরিয়ে নেয়। সে জানে নীরব খুন্তি দিয়ে মেরেছে অন্তুকে। তাকে একজন বলেছে তাই ওষুধ নিয়ে আসলো, সাথে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস। আস্তে ধীরে হেঁটে অন্তর একদম সামনে এগিয়ে যায়। হাতের মাঝে থাকা ৮টা টাকার বান্ডিল, যা অন্তুর দিকে বাড়িয়ে দেয় আরবি। তোমার কাবিনের টাকা। অন্তু বিস্ময় চোখে টাকাগুলো দিকে তাকায়। পরবর্তীতে ঢুক গেলে অনেক কষ্টে উচ্চারণ করে, অন্তু দরকার নেই, মাফ করে দিলাম, বলেই পিছনে ফিরে যায় অন্তু। চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে, তবে সে নিজেকে দুর্বল দেখাতে চায় না। আরবিদ কিছু না বলে টাকাগুলো বেডে রাখে। হাতের মাঝে থাকা পোড়ার ওষুধগুলোও রাখতে বলে, এখানে পোড়া মলম আছে, লাগিয়ে দিও, ছোট করে বলে রুম থেকে বেরিয়ে যায়। আরবিদ চলে যেতেই অন্তু ঠাস করে দরজাটা বন্ধ করে দেয়। অন্তু বিছানায় কাবিনের টাকাগুলো
এক দৃষ্টিতে তাকিয়ে দেখে। এটাই তার ভালোবাসার মূল্য, তার নিঃস্বার্থ ভালোবাসার দাম। অন্ত ধীরে ধীরে হেঁটে টাকাগুলো হাতে তুলে নেয়, যত্ন সহকারে টাকাগুলো আলমারিতে রাখে। এই টাকা সে কোনো কালে নিয়ে যাবে না, এখানে যার টাকা তার কাছে রেখে যাবে। টাকাগুলো রেখে কালো পলিথিনটা হাতে নেয়, যেখানে ব্যথার ওষুধ, সাথে পোড়ার মলম। সবগুলো হাতের মুঠোয় নিয়ে জানালার কাছে যায়। জানালা থেকে স্পষ্ট রাস্তা, যা দিয়ে গাড়ি আসা যাওয়া করছে। চোখ বন্ধ করে সেই ওষুধগুলো ফিক্কা মারে রাস্তার ধারে। মুখে বিড়বিড় করে বলে, লাগবে না আমার এমন করো না, বলেই ডুকরে কেঁদে ওঠে। মোবাইলটা নিয়ে পাগলের মতো কল লাগায় আর্যকে। ফলাফল একই, বন্ধ তার মোবাইল। রাগে ছুটে মোবাইলটা ছুঁড়ে মারে অন্ত। হঠাৎ মুখের উপর কিছু পড়তেই ঋষি হুকুসকে আশেপাশে তাকায়। নিচে তাকিয়ে দেখে কিছু ওষুধ হাতের মাঝে নিয়ে যেদিক ছেড়ে ছুড়া হয়েছে সেদিক তাকায়, কিন্তু কেউ নেই। বাড়ির জানালা বন্ধ। চলবে অবাঞ্ছিত নয়, অপ্রকাশিত গল্প, পর্ব 1 থেকে 7 শেষ। লেখিকা সাজিয়া ইসলাম সাথী। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক দিন। সবাই সাবস্ক্রাইব না করলে গল্প দেব না, তাই অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।